কোটা সংস্কারের পক্ষে জনপ্রশাসন মন্ত্রী, আন্দোলনের নামে জনদুর্ভোগের বিরুদ্ধে ডিএমপির হুঁশিয়ারি। কোটা আন্দোলন নিয়ে বিপরীতমুখী অবস্থানে ছাত্রলীগ ও ছাত্রদল। চাকরি দিতে ২০ লাখ টাকায় চুক্তি করতেন ড্রাইভার আবেদ আলীর দোসর প্রিয়নাথ। জয়পুরহাটের কালাই উপজেলা যেন কিডনির বাজার। এবং ব্যাংক ঋণের সুদহার বাড়া নিয়ে অর্থনীতিবিদদের শঙ্কা। Sponsored by Abiba Finance Limited. এটি নিউজ দেখছেন। আমন্ত্রণ জানাচ্ছি দুপুর ৩টার নিউজ আওয়ারে। সঙ্গে আছি আমি ফারহিন টুম্পা। শুনছিলেন সংবাদ শিরোনাম। VSL Angle Channel HB VSL বিক্রমপুর স্টিল লিমিটেড। বিস্তারিত আলোচনার ভিত্তিতে যৌক্তিকভাবে কোটা পদ্ধতি সংস্কার হওয়া প্রয়োজন বলে মন্তব্য করেছেন জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের তিনি বলেন, আদালতে কোটার বিষয়টি পানির মতো সহজে সমাধান সম্ভব। কুচক্রী কোনো মহলের ষড়যন্ত্রে পা না দিয়ে কোটা বিরোধীদের রাজপথ ছেড়ে আদালতে যাবার পরামর্শ দিয়েছেন তিনি। সেই সঙ্গে সরকারি চাকরিতে কোটার প্রয়োজন আছে বলেও মন্তব্য তার। রেজওয়ান ফয়েজের রিপোর্ট। সরকারি চাকরিতে কোটা পদ্ধতির বিরোধিতা করে গত কয়েকদিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছে কোটা বিরোধী শিক্ষার্থীরা। রাজপথে তাদের বাংলা ব্লকেট কর্মসূচিতে জনদুর্ভোগ চরমে। এই পরিস্থিতি নিয়ে বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে গণমাধ্যমের সাথে কথা বলেন জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন। তিনি মনে করেন এই বিষয় নিয়ে আন্দোলনের আর কোনো প্রয়োজন নাই। আদালতে খুব সহজেই এই সমস্যার সমাধান সম্ভব। যে সমাধান হচ্ছে কোর্টে, আমি রাজপথে আমি ব্যারিকেড দিচ্ছি, এটা খুবই ভারী অন্যায় একটা বিষয়। আমরা কোর্টের প্রবলেম কোর্টে আমাদের সমাধান করতে হবে, কোর্টে গিয়ে উপস্থাপন করতে হবে, বাইরে উপস্থাপন করে তো লাভ নাই। কোটা নিয়ে আন্দোলন চালিয়ে যেতে একটি মহল উস্কানি দিচ্ছে মন্তব্য করে তিনি এই ফাঁদে পা না দিতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান। এবং আমি শিক্ষার্থীদেরকে বলবো, কারোর দ্বারা পরিচিত হবেন না, কারণ একদল মানুষ আছে যারা দেশের কল্যাণ চায় না। তারা সবসময় এই ষড়যন্ত্র করে, তারা এই গণতন্ত্রকে সবসময় ধ্বংস করতে চায়। আমাদের যে বড় বড় প্রকল্পগুলোতে তারা বাধা দিয়েছে এবং তাদের উদ্দেশ্য ভিন্ন। তাদের দ্বারা পরিচিত হয়ে যাতে করে আমরা ভিন্ন জায়গায় না যাই। সরকারি চাকরিতে এখনো কোটার প্রয়োজন আছে দাবি করে জনপ্রশাসন মন্ত্রী বলেন, কোটা পদ্ধতি বাতিল নয়, এর সংস্কার প্রয়োজন। আমাদের এই যে কোটা সিস্টেম উঠে যাবার কারণে 59টি জেলা থেকে পুলিশে একটি নারীও আপনার চাকরি সুযোগ পায়নি, আপনার 40 BCS-এ। তাহলে আবার আপনার দেখা যাচ্ছে যে মাত্র 17টি জেলাতেও আপনার নারী পুরুষ কেউই চান্স পায়নি। তাহলে এই যে জেলাগুলো বঞ্চিত হয়ে গেল, তাহলে এইরকম একটা যদি সৃষ্টি হয়, তাহলে একটা অসমতা তৈরি হয়। আমি মনে হয় কোটার সংস্কার থাকা দরকার। কোটার বিষয়ে আমার মনে হয় যে আলোচনার ভিত্তিতে যৌক্তিক, হ্যাঁ, কোটা কতটুকু থাকবে সেটা আলোচনা হতে পারে। পিএসসির প্রশ্নপত্র ফাঁস প্রসঙ্গে তিনি বলেন, বিষয়টি সত্য কিনা সেটি আগে নিশ্চিত হতে হবে। সে কি সত্য বলছে, মিথ্যা বলছে, বিষয়গুলো প্রমাণিত হতে হবে। তো সে কি একটা দলের আপনার ষড়যন্ত্রের হিসেবে আপনার ইনস্ট্রুমেন্ট হিসেবে কাজ করছে কিনা, অনেকগুলো বিষয় কিন্তু এখানে আছে। রেজওয়ান ফয়েজ, এটি নিউজ, ঢাকা। কোটা বিরোধী আন্দোলনের নামে জনদুর্ভোগ না করার অনুরোধ জানিয়েছে ডিএমপি। না মানলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার খন্দকার মহিদুদ্দিন। মনে রাখতে হবে যে আমাদের দেশের প্রচলিত আইন, আমাদের দেশের সর্বোচ্চ আদালত, এর প্রতি সকলকে শ্রদ্ধাশীল থাকতে আমরা বাধ্য। ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে তাদেরকে অনুরোধ করব যে তারা যেন কোনো মানুষের দুর্ভোগ দিয়ে কোনো কর্মসূচি না দেয়। সম্মানিত মহানগরবাসীর নিরাপত্তা এবং কনস্টিটিউশনের 36 অনুযায়ী ফ্রিডম অফ মুভমেন্ট সেটি এনশিওর করতে আমরা বাধ্য।
দর্শক, ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে সমসাময়িক বিষয়ে কথা বলছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আমরা এখন সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। পরিহার করার জন্য অনুরোধ জানিয়েছিলাম, কিন্তু আমরা উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি বিষয়টি নিয়ে যখন উচ্চ আদালতে বিচারিক প্রক্রিয়া চলমান, এ বিষয়ে দেশের সর্বোচ্চ আদালতে সুনির্দিষ্ট নির্দেশনা আছে। তার প্রতি কোনো প্রকার সম্মান প্রদর্শন না করে আন্দোলনকারীরা পুনরায় তথাকথিত বাংলা ব্লকেট নামে কর্মসূচি দিয়ে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত করার চেষ্টা চালাচ্ছে। অন্যদিকে কোনো রাজনৈতিক তাদের রাজনৈতিক স্বার্থকে চরিতার্থ করার জন্য কোমলমতি ছাত্রছাত্রীদের প্ররোচনা দিচ্ছে। বিএনপি সহ কিছু দল প্রকাশ্যে এই কোটা আন্দোলনের প্রতি তাদের সমর্থন জানিয়েছে। এটাকে পলিটিসাইজ করা বা রাজনীতি কি করা, এটা তারাই শুরু করেছে এবং আন্দোলনকারী শিক্ষার্থীদের রাজনৈতিক ফাঁদে ফেলে তাদের অতীতে আন্দোলনে ব্যর্থতা আন্দোলনের ব্যর্থতা পেছনে রেখে তারা নতুন করে আন্দোলন করা পায়তারা করছে এবং এই আন্দোলনকে, কোটা বিরোধী আন্দোলনকে তারা সরকার বিরোধী আন্দোলনের রূপ দেওয়ার চেষ্টা করছে। আমাদের অবাক লাগে যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রকাশ্যেই বলছেন যে মুক্তিযোদ্ধাদের কোটার কোনো দরকার, এবং এ থেকেই বোঝা যায় মির্জা ফখরুল এবং তার দল বিএনপি এদের মুক্তিযুদ্ধের প্রতি কোনো প্রকার সম্মান বোধ নেই, মুক্তিযুদ্ধের চেতনায় তারা বিশ্বাসী, এটা এখন আর মনে করার কোনো কারণ নেই। মুক্তিযোদ্ধাদের কোটা সমর্থন না করা তার মানে তারা এতদিন মুক্তিযুদ্ধের বিরুদ্ধেই ছিল, তার প্রমাণ তারা নতুন করে দিল। আমাদের সকলের মনে রাখা উচিত দেশের সর্বোচ্চ আদালতের প্রতি সম্মান দেখাতে হবে এবং আমাদের সুপ্রিম কোর্ট পবিত্র সংবিধানের অভিভাবক। এই পবিত্র সংবিধানই দেশের সর্বোচ্চ আইন। দেশের সর্বোচ্চ আদালত যখন সরকার পক্ষ, আন্দোলনকারী প্রতিনিধি, মূল মামলা দায়েরকারী পক্ষ সহ সকলের বক্তব্য শুনে এ বিষয়ে চূড়ান্ত নিষ্পত্তি
বিচারিক প্রক্রিয়া অব্যাহত রেখেছি। দর্শক, ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এতক্ষণ সংবাদ সম্মেলনে সমসাময়িক বিষয় নিয়ে কথা বলছিলেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আমরা সরাসরি ছিলাম সেখানে। কোটা বিরোধী আন্দোলন নিয়ে বিপরীতমুখী অবস্থানে দেশের অন্যতম দুই ছাত্র সংগঠন ছাত্রলীগ ও ছাত্রদল আজ আলাদাভাবে সংবাদ সম্মেলন করে দুই ছাত্র সংগঠনের নেতারা নিজেদের অবস্থান তুলে ধরেন। কোটা বিরোধী আন্দোলনে ছাত্রদল সমর্থন দিয়েছে, আর ছাত্রলীগ বলছে আন্দোলনকে ভিন্ন খাতে নিয়ে যেতে কোটা বিরোধী আন্দোলনের সঙ্গে একাত্মতা ঘোষণা করেছে বিএনপি জামায়াত। উচ্চ আদালতের আদেশের পরেও এক দফা দাবি আদায়ে বাংলা ব্লকেড কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা কোটা বিরোধীদের। এ নিয়ে যখন নানা আলোচনা সমালোচনা, তখনই দেশের অন্যতম দুই ছাত্র সংগঠন সংবাদ সম্মেলনে তুলে ধরেছে নিজেদের অবস্থান। দুপুরে রাজধানীর নয়াপল্টনে ছাত্রদলের নেতারা দাবি করেন কোটার বিষয়ে চূড়ান্ত নিষ্পত্তি হওয়া প্রয়োজন। সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন সহ সকল যৌক্তিক দাবিতে রাজপথে কর্মসূচি চালিয়ে নেয়ার কথাও জানান ছাত্রদল নেতারা। বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের অতি সীমিত সংখ্যক কোটা ছাড়া বাংলাদেশে এই মুহূর্তে আর কোনো কোটার কোনো প্রয়োজন নেই। এটি আমাদের একদম অফিসিয়াল বক্তব্য এবং চলমান যে গণতান্ত্রিক আন্দোলন সাধারণ শিক্ষার্থীরা করছে, এই আন্দোলনের সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল পূর্ণ সমর্থন জ্ঞাপন করছে। আমরা বিশ্বাস করি যে গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে সাধারণ শিক্ষার্থীরা যে কোটা সংস্কারের বিষয়ে যে আন্দোলন করছে, সেটির বিষয়ে একটু চূড়ান্ত নিষ্পত্তি হওয়া উচিত। অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে ছাত্রলীগ বলছে সাধারণ শিক্ষার্থীদের অনেকেই আদালতের রায়কে অভিনন্দন জানিয়েছে। কৃত্রিম সংকট তৈরি করে মানুষের জানমালের নিরাপত্তা হুমকিতে ফেলে কোটা বিরোধী আন্দোলন দুঃখজনক বলেও মন্তব্য তাদের। এই বিএনপি জামায়াত গোষ্ঠী তরুণ প্রজন্মের স্বপ্ন নিয়ে ছিনিমিনি খেলেছে, তারা আজকে এই আন্দোলনে সংহতি প্রকাশ করার জন্য চেষ্টা করছে। লন্ডন থেকে যারা আজকে এই আন্দোলনে সংহতি প্রকাশ করার জন্য চেষ্টা করছে, তাদের কাছে আমরা প্রশ্ন রাখতে চাই যে প্রশাসনে ভাইয়া ক্যাডার কে চালু করেছিল? এই প্রফেশনাল আন্দোলনকারী এবং যারা প্রফেশনাল আন্দোলনহারী, যারা বারবার বাংলাদেশের জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে আন্দোলনে হেরেছে, তারা সবসময় এই ধরনের ষড়যন্ত্রের উপায়ে লাশের রাজনীতি কায়েম করে কৃত্রিম পরিস্থিতি তৈরি করে যারা রাজনৈতিক দূরভিসন্ধি খুঁজছে বাংলাদেশের ছাত্র সমাজ, তাদের বিরুদ্ধে সোচ্চার রয়েছে। কোটা নিয়ে আদালতের রায় না হওয়া পর্যন্ত আন্দোলন সমীচীন নয় বলেও মন্তব্য করেন ছাত্রলীগ সভাপতি। বিচার বিভাগের প্রতি শ্রদ্ধা না দেখিয়ে এক ধরনের মব জাস্টিসের মতো নির্বাহী বিভাগের প্রতি আদেশ জানানো, এটি আমরা মনে করি যে এটি সুচিন্তিত কোনো পরিকল্পনা নয় বলে আমরা মনে করি। শফিকুল হক, এটিএন নিউজ, ঢাকা। সর্বজনীন পেনশনের প্রত্যয় স্কিম বাতিল দাবির আন্দোলন চলবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবার কথা জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। বৃহস্পতিবার সকাল থেকে কর্মবিরতি পালন করে শিক্ষকরা। দুপুরে কলা ভবনের মূল প্রবেশদ্বারে শিক্ষকদের প্রতিবাদ সমাবেশ থেকে কর্মসূচি জানিয়েছেন তারা। ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক জিনাত হুদা বলেন, যারা শিক্ষকদের আন্দোলনকে অযৌক্তিক বলেন তারা সুবিধাবাদী। তারা শিক্ষকদের যৌক্তিক দাবিগুলোকে ভিন্ন খাতে প্রবাহিত করার অপচেষ্টা চালাচ্ছে। প্রতিবাদ সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক নিজামুল হক ভূঁইয়া বলেন, শিক্ষকদের দাবি ন্যায্য এবং এ নিয়ে যারা জলঘোলা করার চেষ্টা করছেন সেটা সম্পূর্ণই উদ্দেশ্য প্রণোদিত। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন শিক্ষক নেতা। প্রশ্নপত্র ফাঁসের নাটের গুরু আবেদ আলীর দোসর ঠাকুরগাঁওয়ের প্রিয়নাথ রায় চাকরি দেওয়ার শর্তে এক একজনের সাথে চুক্তি করতেন 18 থেকে 20 লাখ টাকায়। পরীক্ষার আগেই প্রায় 450 জনকে প্রশ্নপত্র দিয়ে চাকরি পাইয়ে দিতে সহযোগিতা করেছেন প্রিয়নাথ। নিজের এলাকায় তেমন সম্পদ না থাকলেও দিনাজপুর ও ঢাকায় খোঁজ পাওয়া গেছে তার বাড়ি গাড়ি সহ অঢেল সম্পত্তির। বাকিটা জানাচ্ছেন ঠাকুরগাঁও প্রতিনিধি এম এ সামাদ। প্রশ্নপত্র ফাঁস চক্রের হোতা আবেদ আলী ধরা পড়েছে কয়েক দোসর। তাদের অন্যতম একজন প্রিয়নাথ রায়। স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে আবেদ আলী বলেছেন, প্রিয়নাথ রায় চাকরি প্রার্থীদের তার কাছে পৌঁছে দিতেন। চুক্তি হতো 18 থেকে 20 লাখ টাকায়, অগ্রিম নেওয়া হতো 2 থেকে 5 লাখ টাকা। হতো সেই বিপুল অর্থের ভাগ বাটোয়ারা। কে এই প্রিয়নাথ রায়? ঠাকুরগাঁও সদর উপজেলার মোহাম্মদপুর গ্রামের রায়তু রায় ও রাজবালা দম্পতির সন্তান প্রিয়নাথ রায়। 4 ভাইয়ের মধ্যে সবার বড়। অভাবের সংসারে বেড়ে ওঠা প্রিয়নাথ এসএসসি পরীক্ষার সময় হারান বাবাকে। এইচএসসির পরে বন বিভাগে চাকরি নেন। ডিগ্রি পাশ করে সেনাবাহিনীর অডিটর পদে যোগ দেন। জড়িয়ে পড়েন চাকরির প্রশ্ন ফাঁস চক্রের সাথে।
চাকরি দেওয়ার নাম করে অনেকের কাছ থেকে টাকা নিয়েছিলেন প্রিয়নাথ, জড়িয়েছেন মামলায়ও। মামলার পর থেকে তাকে গ্রামে আসতে দেখেননি পড়শিরা। আসে মাঝে মধ্যে চলে যায়, চাকরি দেওয়ার নাম করে মানুষের কাছে টাকা নিয়ে মানে মামলা আছে। পুলিশ বহুবার পুলিশ আসছিল। খুব টাকাওয়ালা এলাকা থাকে না তো এখানে ওরা। গ্রামের বাড়িতে একা থাকেন তার মা, 2 সন্তান ও স্ত্রী থাকেন দিনাজপুরের বাড়িতে। অপকর্মে ছেলের জড়িয়ে পড়ায় দায়ী করলেন পুত্রবধূকে। কষ্ট করে মানুষ মোর ছোঁয়ার মতন ভালো, এই তোমার রিপোর্ট নিয়ে বেড়াও, কেউ যদি খারাপ কহে তারপর মুখ শোনান তোমার যে কোন লোকটা খারাপ কহে। চাচ্ছি যে মোর ছোঁয়া যেন মুক্তি পায়, মোর ছোঁয়া অপরাধী না হয়, অপরাধ সে করেনি। চাকরি দেওয়ার নাম করে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে বিভিন্ন জেলায় রয়েছে প্রিয়নাথের নামে একাধিক মামলা। বিভিন্ন জায়গায় মামলা হয়েছিল, সেই সাজাগুলো এক্সিকিউশন করার জন্য আমাদের কাছে পাঠানো হয়। এরকম আমরা 3টা ওয়ারেন্ট পেয়েছি তার নামে সাজা ওয়ারেন্ট, তো সেগুলো আমরা প্রসিকিউট করতেছি। সরকারি নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসে জড়িত থাকার অভিযোগে পিএসসির 2 জন উপপরিচালক, 1 জন সহকারী পরিচালক সহ 17 জনকে গ্রেপ্তার করেছে সিআইডি। তাদের অন্যতম এই প্রিয়নাথ রায়। MS আহমদ, ATN নিউজ, ঠাকুরগাঁও। রাজধানীর মহাখালী টার্মিনালের সামনের রাস্তাতেই পার্ক করা থাকে অনেকগুলো বাস, ফলে যান চলাচলের জায়গা সীমিত হয়ে নিত্য সেখানে যানজট আর অসুবিধা লেগেই থাকে। সেখান থেকে আরও জানাচ্ছেন মুজাহিদুল ইসলাম। মুজাহিদ, দীর্ঘদিনের এই সমস্যা বারবার উদ্যোগ নেওয়া হলো, কোনো ধরনের সমাধান আমরা দেখিনি। আজকের চিত্র আসলে কেমন দেখছেন? মহাখালী বাস টার্মিনালের সামনের যে রাস্তা রয়েছে সেই রাস্তার চিত্র, আজকের চিত্র জানতে চাই, কেমন দেখছেন? ধন্যবাদ টুম্পা আপনাকে। আমরা যখন এখানে এসেছিলাম আমরা আসলে দেখতে পেয়েছি যে এখানে 4 লেনের যে সড়কটি সেটা কিন্তু গাড়ি পার্কিং করে 2 লেন করে ফেলা হয়েছে, যার কারণে কিন্তু এমনি যে সাধারণ পরিবহন আছে এবং ব্যক্তিগত পরিবহন আছে সেগুলো কিন্তু বেশ যানজটের শিকার হচ্ছেন। এবং এখানে সাধারণ যারা যাত্রী আছেন তারা আমাদেরকে বলছিলেন যে এই যানজটটা সকালে আরো বেশি থাকে, কিন্তু আসলে এই যানজটটা কখনোই তারা কমতে দেখেন না। এবং এর প্রধান কারণ হিসেবে কিন্তু তারা দায়ী করছেন যে টার্মিনালের ভিতরে যে গাড়িগুলো পার্কিং করার কথা সেই গাড়িগুলো কিন্তু পার্কিং করা হচ্ছে রাস্তায়। এবং আপনি জেনে থাকবেন যে মহাখালী থেকে প্রায় 20টি এলাকার কিন্তু গাড়ি ছেড়ে যায় এবং যে পার্কিং ব্যবস্থা আছে সেই পার্কিং ব্যবস্থা কিন্তু অনেক কম। এখানে প্রথম যখন এসেছিলাম তখন আমরা রাস্তায় অনেক বেশি যানজট দেখতে পেয়েছিলাম এবং গাড়ি পার্কিং করা দেখতে পেয়েছিলাম, কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আমাদের ক্যামেরার উপস্থিতি টের পেয়ে তারা কিন্তু কিছুটা সরানোর চেষ্টা করেছে, কিন্তু সেটা আসলে খুব বেশি ফলপ্রসূ হয়নি। টুম্পা, আমি এই ছিল মহাখালী থেকে আমার কাছে সর্বশেষ, এবং পরবর্তীতে আমি আপনাকে বিস্তারিত আরো জানাতে পারবো। ধন্যবাদ আপনাকে। দর্শক, রাজধানীর মহাখালী টার্মিনালের সামনে থেকে জানাচ্ছিলেন সহকর্মী মুজাহিদুল ইসলাম। এবারে নিউজ আওয়ারে বাইরে স্টিল বিরতি নিচ্ছি, এরপর আরো থাকছে। কক্সবাজারের 2 স্থানে পাহাড় ধসে 2 জনের মৃত্যু। বিরতির পর আবারও আমন্ত্রণ, দুপুর 3টা নিউজ আওয়ার দেখছেন। ভারী বর্ষণে কক্সবাজারের 2 স্থানে পাহাড় ধসে শিশু ও নারী সহ 2 জনের মৃত্যু হয়েছে। আজ ভোরে শহরের শিকদারপাড়া ও পূর্ব পল্লান কাটা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন শিকদারপাড়ার সাইফুল ইসলামের ছেলে মোহাম্মদ হাসান ও পূর্ব পল্লান কাটা এলাকার মোহাম্মদ করিমের স্ত্রী জমিলা বেগম। নিহত জমিলা বেগমের স্বামী করিম জানান, ভোর 6টার দিকে আচমকা পাহাড়ের মাটি ভেঙে তাদের বসত ঘরের উপর পড়ে। এতে মাটি চাপা পড়েন জমিলা। প্রায় একই সময় পাহাড় ভেঙে মাটি চাপা পড়ে শিকদারপাড়ার শিশু হাসান। উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক 2 জনকেই মৃত ঘোষণা করেন। দালালের খপ্পরে পড়ে জয়পুরহাটের কালাই উপজেলার অন্তত 500 মানুষ কিডনি বিক্রি করেছেন। কিডনি বিক্রির টাকায় সংসারের অভাব দূর করার প্রলোভন ছিল তাদের সামনে। ভাগ্য তো ফেরেইনি, অধিকাংশ মানুষ হারিয়েছেন কর্মক্ষমতা, শরীরে বাসা বেঁধেছে নানা রোগ। দালাল চক্রের জাল ছড়ানো প্রত্যন্ত গ্রাম থেকে ঢাকা হয়ে ভারত পর্যন্ত। জয়পুরহাট প্রতিনিধি রফিকুল ইসলাম রফিকের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট।
কেউই করলো না। আমরা আরো অসচ্ছল পরিবারের মানুষ তাদের টার্গেট। কিডনি বিক্রির টাকায় ঘর হবে, জমি হবে, শোধ হবে ঋণ, ঘুচবে সংসারের অভাব অনটন। দালাল চক্রের এমন প্রলোভনের ফাঁদে পড়ে জয়পুরহাটের কালাই উপজেলার মাত্রাই ও উদয়পুর ইউনিয়ন সহ কয়েক গ্রামের প্রায় 500 মানুষ তাদের কিডনি বিক্রি করেছেন। ভালো নেই তারা। কিডনি দেওয়া গেলে অনেক কিছু টাকা দিবি, হতে বাড়ি ঘর জায়গা জমি নিয়ে থাকে বা সোল পড়লে সুন্দরভাবে দিন যাবি, কিন্তু এখন অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে না, সেটা ভুল ধারণা। 20 কেজি একটা জিনিস বা 1-1.5 মণ একটা জিনিস যে ভার বয়া কেউ নিয়ে যাবে, এরকম মনে করেন যে তাদের কোনো ইয়া নেই। 2005 সাল থেকে জয়পুরহাটের প্রত্যন্ত গ্রামে সক্রিয় কিডনি কেনাবেচার সংঘবদ্ধ দালাল চক্র। একটি কিডনি বিক্রি করলে 6 লাখ টাকা, এমন প্রলোভনে ঢাকা এবং ভারতের বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে নিয়ে অস্ত্রোপচারের মাধ্যমে নেওয়া হয়েছে এমন অভাবী মানুষদের কিডনি। তারা টাকা পেতেও হয়েছেন প্রতারিত, পাননি অর্ধেক টাকাও। বরং একটু ভালো জীবনের স্বপ্ন দেখা মানুষগুলো এখন নানা রোগে শোকে আক্রান্ত, অনেকেই হারিয়েছেন কর্মক্ষমতা। নিজের ভুল মেনে নিয়ে সরকারের সহযোগিতা চাইছেন ভুক্তভোগী মানুষগুলো। 6 লাখ টাকা দেয় না, কিডনি লওয়ার পর বাইতাছি টাকা লিবার গেছি, টাকা দেয়নি। এখন সরকার যদি কোনো সহযোগিতা করে তাহলে কিছু একটা করা যাবে। কাম কিছু করতে পারতেছি না, এই যে 2 পায়ের সমস্যা, চলাফেরা ঠিক মতো করতে পারতেছি না। কিডনির বাজার হিসেবে কালাই উপজেলার বদনাম ঘোচাতে চান উপজেলা চেয়ারম্যান। সকলকে সচেতন হওয়ারও আহ্বান তার। আগে যারা কিডনি দিয়েছেন বা বিক্রি করেছেন তারা এখন শারীরিকভাবে এবং অর্থনৈতিকভাবে অনেক ক্ষতিগ্রস্ত। বিভিন্ন স্তর থেকে তাদেরকে সহযোগিতা করার চেষ্টা করি। যারা ভুল করে বা প্রতারিত হয়ে কিডনি বিক্রি করেছেন তাদের চিকিৎসার আশ্বাস সিভিল সার্জনের। প্রতারিত হয়ে কিডনি ডোনেট করেছেন তারা যদি এখন কোনো রকম শারীরিক প্রতিবন্ধকতার শিকার হন অথবা অসুস্থ হন, তাদের জন্য আমাদের স্বাস্থ্যসেবা বিভাগ খোলা আছে। কিডনি কেনাবেচায় দালাল চক্র দমনে জোর পুলিশি অভিযান দাবি কালাই উপজেলাবাসীর। শামসুল আরেফিন, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। নিউজ আওয়ার এই পর্যায়ে আবারও বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও আমন্ত্রণ দুপুর 3টার নিউজ আওয়ার দেখছেন। এবারে বিজনেস নিউজ প্রেজেন্টেড বাই পূবালী ব্যাংক পিএলসি। নয় 6 থেকে স্মার্ট পদ্ধতি, তবুও দেশে ব্যাংক ঋণের সুদহার বেড়েই চলেছে। বিশ্লেষকদের মতে এর প্রভাবে আগামীতে বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি আরও কমতে পারে, যা হবে অর্থনীতির জন্য নেতিবাচক। আরাফাত ইসলাম শুভর বিশেষ রিপোর্ট। মূল্যস্ফীতির লাগাম টানতে গত বছর থেকে সংকোচনমূলক মুদ্রানীতিতে হাঁটছে বাংলাদেশ ব্যাংক। তবে উচ্চ মূল্যস্ফীতি, ডলার সংকট, বৈদেশিক লেনদেনে ভারসাম্যহীনতা এবং নিয়ন্ত্রণহীন ব্যাংক খাত, এই সবই এখন দেশের আর্থিক খাতের প্রধান সমস্যা। এসব চ্যালেঞ্জ নিয়েই জুলাই মাসের মধ্যভাগে নতুন অর্থবছরের প্রথমার্ধের মুদ্রানীতি ঘোষণা করতে যাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। এর আগে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের কথা বলে ঋণের সুদহার বাড়ানো হয়েছিল, তবে মূল্যস্ফীতি কমেনি, বরং বেড়েছে। অন্যদিকে ব্যাংক ঋণের সুদহার এরই মধ্যে 9% থেকে বেড়ে 15% ছাড়িয়েছে। এরপরও নীতি সুদের হার বাড়িয়ে টাকার মান বাড়ানোর চেষ্টা হতে পারে। বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর আতিউর রহমানের মতে প্রবৃদ্ধির চেয়ে এখন সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা গুরুত্বপূর্ণ। তাই সুদের হারে স্থিতিশীলতা ফেরাতে বাংলাদেশ ব্যাংকের তদারকির পরামর্শ। যে সমস্ত ব্যাংক তাদের লিকুইডিটি সমস্যা আছে, তারা কিন্তু অনেক সময় অনেক বেশি রেট অফ ইন্টারেস্ট দিয়ে ডিপোজিট কালেক্ট করবার চেষ্টা করবে, তখন বাজারটাকে একটা ডিস্টোর্ট করবার উদ্যোগ। এইসব জায়গাতে মনিটর করতে হবে যে রোড ম্যাপটা বাংলাদেশ ব্যাংক দিয়েছে, সেই রোড ম্যাপটা যেন স্ট্রিক্টলি বাস্তবায়ন করা হয়, তাহলেই এই রেট অফ ইন্টারেস্টের যে অস্থিতিশীলতা এটা কমে আসবে। বাজারে টাকার প্রবাহ কমে যাওয়ায় সুদের হার বাড়ছে। উচ্চ সুদ হারের কারণে বেসরকারি খাতের বিনিয়োগকারীরা ঋণ নেওয়া কমিয়ে দিতে পারে মত এই অর্থনীতিবিদের। লম্বা সময় ধরে যদি আমরা সুদের হার বাড়িয়ে রাখি, তাহলে একটা তো মানুষ ব্যয় কম করবে, আর ট্রেড শুধু না, মানে ম্যানুফ্যাকচারিং যারা আছে সব কিছুতেই কিন্তু আমরা দেখবো যে তাদের যে খরচ সেটা বেড়ে যাবে। তারা যে ঋণ কম নিতে চাইবে, কারণ এখন অনেক কস্টলি হয়ে গেছে লোনটা, সেটার কিন্তু নেতিবাচক প্রভাব
এটা এই যে এসএমই থেকে শুরু করে অন্যান্য যারা তাদের উপর প্রভাব পড়বে এবং অর্থনীতির উপর প্রভাব পড়বে। আইএমএফের শর্ত পূরণে কেন্দ্রীয় ব্যাংক গেল অর্থবছর থেকে বাজার ভিত্তিক সুদহার নির্ধারণ করছে। আরাফাত ইসলাম শুভ, এটি নিউজ, ঢাকা। মেটাল প্রেজেন্টস কৃষি সংবাদ সুজলা সুফলা। মাত্র ৩ জোড়া কবুতর নিয়ে যাত্রা শুরু নাটোরের আলাইপুরের বাসিন্দা মাহবুর রহমানের। এখন তার খামারে ২ শতাধিক জোড়া কবুতর। তার খামারে হাউস পিজিয়ন, পোর্টার, স্ট্রেচার, ড্যাফোডিল সহ বিভিন্ন প্রজাতির ২ শতাধিক জোড়া কবুতর রয়েছে। প্রতি জোড়া কবুতরের দাম ২,০০০ টাকা থেকে ৭০,০০০ টাকা পর্যন্ত। এখন বাণিজ্যিকভাবে কবুতর পালন করছেন মাহবুর। প্রতি মাসে খরচ বাদে ৫০,০০০ টাকা আয় তার। খামার মালিকদের কবুতরের বিভিন্ন রোগের চিকিৎসা সহ কারিগরি সহায়তা দিচ্ছে জেলা প্রাণী সম্পদ বিভাগ। আবারও বাইজিদ স্টিল বিরতি নিচ্ছে, এরপর আরও থাকছে। ইসরায়েলি বর্বরতা চলছেই, গাজায় গতকাল নিহত ৩০ ফিলিস্তিনি। কোপার ফাইনালে কলম্বিয়া, মাঠে হেরে গ্যালারিতেও চড়াও উরুগুয়ের খেলোয়াড়রা। বিরতির পর আবার আমন্ত্রণ দুপুর ৩টার নিউজ আওয়ার দেখছেন। এবারে জানাবো দেশের বাইরের খবর। পাকিস্তানের সামরিক বাহিনী পরিচালিত গোয়েন্দা সংস্থা ইন্টার সার্ভিস ইন্টেলিজেন্স ISI-কে টেলিফোন ও মোবাইল ফোনে আড়ি পাতার অনুমতি দিয়েছে সরকার। দেশটির আইনমন্ত্রী আজম নাজিম তারার এই তথ্য নিশ্চিত করেছেন। বুধবার পার্লামেন্ট শেষ করব নিউজ আওয়ার, তার আগে এক নজরে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। কোটা সংস্কারের পক্ষে জনপ্রশাসন মন্ত্রী, আন্দোলনের নামে জনদুর্ভোগের বিরুদ্ধে ডিএমপির হুঁশিয়ারি। কোটা আন্দোলন নিয়ে বিপরীতমুখী অবস্থানে ছাত্রলীগ ও ছাত্রদল। চাকরি দিতে ২০ লাখ টাকায় চুক্তি করতেন ড্রাইভার আবেদ আলীর দোসর প্রিয়নাথ। জয়পুরহাটের কালাই উপজেলা যেন কিডনির বাজার। ব্যাংক ঋণের সুদহার বাড়া নিয়ে অর্থনীতিবিদদের শঙ্কা। কক্সবাজারের ২ স্থানে পাহাড় ধসে ২ জনের মৃত্যু। ইসরায়েলি বর্বরতা চলছেই, গাজায় গতকাল নিহত ৩০ ফিলিস্তিনি। কোপার ফাইনালে কলম্বিয়া, মাঠে হেরে গ্যালারিতে চড়াও উরুগুয়ের খেলোয়াড়রা। Sponsored by Abiba Finance Limited. এই ছিল নিউজ আওয়ার। এটেন নিউজের সব খবর জানতে ভিজিট করুন www.etennews.tv.com। এছাড়া চোখ রাখুন এটেন নিউজের ইউটিউব ও ফেসবুক পেজে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন এটেন নিউজ। ধন্যবাদ সবাইকে।